তাপদাহে পড়ছে দেশ। যশোর, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলার পরিস্থিতি চরমে, আরও তীব্রতার আভাস। সিলেট ও পাবনায় দুজনের মৃত্যু, ঢাকায় এ মাসে বৃষ্টির আভাস নেই। দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন কাতারের আমির। সই হবে ৬টি চুক্তি ও ৫টি MOU, বাকিতে তেল কেনার প্রস্তাব দেবে বাংলাদেশ। যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় সব করা হবে বলেছেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধোপযোগী প্রশিক্ষণ নেয়ার তাগিদ। সাবেক IGP বেনজিরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদককে ব্যারিস্টার সুমনের চিঠি। দেখছিলেন BRB কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ। হিট স্ট্রোকে সিলেট ও পাবনায় দুজনের মৃত্যু হয়েছে। চরম বিপাকে শ্রমজীবীরা। হাসপাস অবস্থা জনজীবনে। অসহনীয় তাপমাত্রায় ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মেহেরপুরে 43.04 ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রচণ্ড দাবদাহে বেড়েছে সেচের খরচ, বিপাকে কৃষকরাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাঠফাটা রোদ, তপ্ত লু হাওয়া আর অনাবৃষ্টি মাথায় নিয়ে মেহেরপুর, চুয়াডাঙ্গা আর যশোরের জনজীবন এখন অসহনীয় পর্যায়ে। তাপমাত্রার উচ্চ পারদে ঘরে থেকেও যেন স্বস্তি মিলছে না। গত এক সপ্তাহে মেহেরপুরের তাপমাত্রা 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। প্রকৃতির এমন বৈরী মূর্তি এর আগে কখনো দেখেনি এই অঞ্চলের জনগণ। কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। গরমে খুব কষ্ট, বাপ গরমের কাজ করে পারা যাচ্ছে, খুব চরম কষ্ট। প্রখর রোদে পড়ছে বিস্তীর্ণ মাঠ জুড়ে থাকা নানা ফসল। খরায় মাটি ফেটে চৌচির মেহেরপুরের কৃষকের মাঠ। বৈরী আবহাওয়ার কারণে চরম বিপাকে শ্রমজীবীরা। সন্ধ্যার পর স্বস্তির খোঁজে গাছের নিচে ও নদীর পাড়ে ভিড় করছেন অনেকে। একদিন পর পর ধানে পানি দিচ্ছি, আবার ফের ধান আবড়ে যাচ্ছি, অন্য ফসল কপি আবড়ে ঝলসে যাচ্ছি, কলা ঝলসে যাচ্ছি। এদিকে গরমের তীব্রতায় নাভিশ্বাস যশোরের মানুষের। ব্যারোমিটারে তাপমাত্রার পারদ প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী। আবহাওয়া অফিস জানায়, গত 7 দিন ধরে 38 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। চুয়াডাঙ্গায় অব্যাহত তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পার্থক্য না থাকায় দুর্বিষহ এখানকার জনজীবন। আরও কয়েকদিন এমন তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে প্রশাসন। তাপ এত পরিমাণ পড়ছে, মনে হচ্ছে যেন সূর্য মাথার কাছে চলে এসেছে। গরমের কারণে আমাদের এই যে গাছতলায় একটু বসবো, এখানে বসে শান্তি হচ্ছে না, খুবই তাপমাত্রা বেশি। তীব্র তাপদাহ অব্যাহত রাজশাহীতেও। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রা। দুপুর 3টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রখর রোদে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে। শ্বাসকষ্ট আর ডায়রিয়া নিয়ে রাজশাহী মেডিকেলে গড়ে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে। রাজশাহীতে আমের জন্য বিখ্যাত। আমগুলো এই তাপমাত্রা অনেক আম ঝরে যাচ্ছে, লিচু ঝরে যাচ্ছে। পিপাসা প্রচুর লাগতেছে, আর তারপরে আপনার শরীর গরম হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটু বিশ্রাম নিতে হচ্ছে, এক নাগাড়ছে চালানো যাচ্ছে না। জীবজন্তু, পশু পাখি যাহা কিছু আছে সব কিছুরই গরমের প্রভাব পড়েছে, গরমে অস্থির হয়ে গিয়েছে। এদিকে তীব্র গরমে সাতক্ষীরার জনজীবনও বিপর্যস্ত। বৈশাখের শুরু থেকে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। ভ্যাপসা গরমে নাকাল সাধারণ মানুষ। আশ্রয় নিচ্ছেন পৌরদিঘির পাড় ও জেলা শহরের বিভিন্ন গাছতলায়। অসহনীয় কষ্টে শ্রমজীবীরা। এতটাই গরম উপরে গা ঘেমে শেষ হয়ে যাচ্ছে, যার কারণে আমরা গোসল করতেছি, অনেকক্ষণ ধরে গোসল করে মজা পাচ্ছি। অতিরিক্ত গরমে আমরা কিভাবে কি করব এটা বুঝতে পারতেছি, ঠিক মতন কামাই রোজগার করতে পারতেছি না। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করছেন চিকিৎসকরা। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ বিষয়ে সিদ্ধান্ত হবে আজ। রাতের তাপমাত্রা বেশি থাকা এখন অস্বস্তি বাড়ছে। এই অবস্থা পুরো এপ্রিল জুড়েই থাকতে পারে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
তীব্র দাবদাহের উপর জলীয় বাষ্প মিশ্রিত দক্ষিণা বাতাসে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গরমের তাড়না থেকে সামান্য স্বস্তি পেতে এক ঝাঁক শিশুর দিনভর সাঁতার কাটা। এই চিত্র রাজধানীর চন্দ্রিমা উদ্যান লেকের। চৈত্রের খরতাপে পথ শিশুদের যেন কিছুতেই পানি ছেড়ে উঠতে মন চায় না। নগরীর নিম্ন আয়ের মানুষের অবস্থা বেশি করুণ। না পারছেন কাজ করতে, পরিবারের জন্য উপার্জনের কথা ভেবে না পারছেন বসে থাকতে। তীব্র গরমে কিছুটা জিরিয়ে নিয়ে আবারও ছুটছেন জীবন যুদ্ধে। পাখিটা হাতে গরম হয়ে গেছে গা, একজন খাড়ায় দিলে পাখি মানে ছেড়ে দিলে শুইতে পাউটা শুইতে পড়া যায়। গরমে বাঁচি না, গরম প্রচুর গরম। এই গরমের জন্য এখানে ছায়ায় বসে রয়েছি। এভাবে গাড়ি চালাইলে জীবন বাঁচবে না আমাদের। একটা খ্যাপ মারলে আর খ্যাপ মারতে মন চায় না। উপরের গরমের তাপে নিচের থেকেও পিজের গরমে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। পিজে মনে হচ্ছে গলে মোটরসাইকেলের টায়ারে লেগে যায় অবস্থা। সূর্যের তাপ যত বাড়ে তত ক্রেতার ভিড় বাড়ে নগরীর ফুটপাতের শরবতের দোকানে। তীব্র রোদে কাঠ হয়ে যাওয়া গলাটা ভিজিয়ে নেওয়ার চেষ্টা পথিকের। কিন্তু গরম তো অনেক, প্রচন্ড গরম। এই গরমে মানে একটু দরকার, লেবু শরবত দরকার আছে। কারণ গরমে সবারই পানি পিপাসা ধরাইতেছে, এই জন্য গরম বেশি। হ্যাঁ, এই জন্য একটু বিক্রিটা বেশি হয়। আবহাওয়াবিদরা বলছেন রংপুর বিভাগের তাপমাত্রা দুদিন আরো বাড়বে। আগামী 3 দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধ ও বৃহস্পতিবার সিলেট এবং এর আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি নামার লক্ষণ দেখছেন তারা। গত 19 তারিখে পরবর্তী 3 দিনের জন্য হিটার জারি করা রয়েছে, যেটা আগামীকালকে আবার এক্সটেনশন করার সম্ভাবনা রয়েছে। গতকালকে যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6, এছাড়াও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু ঢাকা, খুলনা এবং রাজশাহী বিভাগে বিদ্যমান রয়েছে। গতকালকের যে তাপমাত্রা ছিল সেখান থেকে আজকের সারা দেশের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে, তবে 2-1 জায়গায় কিছুটা কমতে পারে। শুধুমাত্র রংপুর বিভাগে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এপ্রিল জুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুদিনের সফরে আজ ঢাকা আসছেন। কাতারের আমিরের সফরকালে দুই দেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কাতারের কাছে বাকিতে তেল কেনার প্রস্তাব দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানির বাংলাদেশ সফর নিয়ে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের 2 দিনের সফরে বাংলাদেশ ও কাতারের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। সম্ভাব্য চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, আইনি বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, 2 দেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন। সম্ভাব্য 5টি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রম শক্তি বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা। এই সফর বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ক্রমে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত 2023-এর মার্চ ও মে মাসে 2বার কাতার সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। এরই ধারাবাহিকতায় কাতারের মহামহিম আমির বাংলাদেশ সফর করবেন। সফরকালে কাতারের কাছে বাকিতে তেল কেনার প্রস্তাব দেয়া হবে বলে জানান মন্ত্রী। আশা করেন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাতার তো নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। কাতার যেমন কাতার আমাদের রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ করতে পারে, আমাদের এলএনজি সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। এছাড়া আমাদের কাতার যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে পারে। আমরা প্রস্তাব করতে পারি, করার সম্ভাবনা রয়েছে। তারা যদি চায়, ইন্টারেস্টেড হয় যে আমাদের অর্থনৈতিক অঞ্চলে একটি বিশেষ এলাকা তাদের জন্য, তাহলে সেটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পজিটিভ আলোচনা হবে।
এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান পাকিস্তানের হাই কমিশনার। We discussed all issues and many opportunities, the economic, trade. অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। দুদেশের মধ্যে ব্যবসা এবং অর্থনীতিতে অনেক সম্ভাবনা রয়েছে। দ্বিপক্ষীয় আলোচনা অনেক সুন্দর হয়েছে। And I really enjoyed this company. Wonderful host and we have a great discussion. সাক্ষাতে ৭১-এর গণহত্যা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধোপযোগী প্রশিক্ষণ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করে তিনি বলেন, বিশ্বে এখন ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধ চলছে। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব বজায় রাখলেও স্বাধীনতা রক্ষায় যা যা করা দরকার তাই করা হবে। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। দেশের প্রথম আর্টিলারি বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট মুজিব ব্যাটারি। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ৮০ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে গড়ে তোলা হয় এই বাহিনী। প্রশিক্ষিত গোলন্দাজ সেনাবাহিনী গড়ে তুলতে চট্টগ্রামের হালি শহরে যাত্রা শুরু হয় আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের, যেখানে প্রতি বছর প্রশিক্ষণ নিচ্ছে ১২টি দেশসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। গোলন্দাজ বাহিনীর কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এবার সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স প্রতিষ্ঠা। মুজিব ব্যাটারির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নবনির্মিত কমপ্লেক্স ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমপ্লেক্সটির আর্টিলারি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে ব্যবহৃত কামান, গোলা বারুদ ও গোলন্দাজ বাহিনীর অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী। সেনা সদস্যদের দরবারে সেনাবাহিনীর উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা। গুরুত্ব দেন ট্রেনিং সেন্টারের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণের। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। পাশাপাশি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আমরা সশস্ত্র বাহিনীর তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে। অন্যান্য দেশে সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয়। আমি চাই যে আমাদের ছেলে মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না। সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের নিতে হবে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। আজকাল যুদ্ধটা এখন তো ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে। কাজে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, সেটাই আমাদের কাম্য। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দায়িত্বের কথা স্মরণ করে দেন সরকার প্রধান। আমাদের পররাষ্ট্র নীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বর্হিতা নয়। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এ সময় কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের আঁকা ছবির প্রদর্শনীও ঘুরে দেখেন। ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যুদস্ত বিএনপি, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার এক বিবৃতিতে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছেন, অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি। হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপির নেতাদের বোধ শক্তি লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ, রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলছে বলে মন্তব্য তার। বলেন, বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, যে কারণে জনগণ বারবার বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সরকার জনগণের সেবক, বাংলাদেশে এই ধারণা প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। যে অপশক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তারা স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের প্রবল শক্তি, প্রতিপক্ষ ও শত্রু হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আদালতকে দিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়া এবং জামিন নামঞ্জুর ও
কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে সরকার। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন ও ঢাকা মহানগর বিএনপির ২৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান অপকর্মেরই নিরবিচ্ছিন্ন অংশ। এরই ধারাবাহিকতায় সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা প্রদান এবং জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাচ্ছে সরকার। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার, সাজা বাতিল এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চলছে এবং মিথ্যা মামলায় নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। তলে তলে দেশবিরোধী কাজ করে যাচ্ছে সরকার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে রবিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ পাবনা জেলার নেতাকর্মীরা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কথা বলতে গিয়ে হাবিবুর রহমান হাবিবকে কারাগারে যেতে হয়েছে। সরকার অন্যায়ভাবে নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দিচ্ছে। অবিলম্বে বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে দুদককে অনুরোধ জানান তিনি। এ বিষয়ে দুদকের আইনজীবী জানান, চিঠি পর্যালোচনা করে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আহমেদ সারওয়ারের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্প্রতি উঠে আসে দেশের বেশ কিছু গণমাধ্যমে। শনিবার অবশ্য নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিও আপলোড করে সেসব অভিযোগের জবাব দেন তিনি। পাবলিক লাইফ থেকে রবিবার বেনজিরের বিরুদ্ধে গণমাধ্যমে আসা এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে চিঠি নিয়ে দুদকে যান ব্যারিস্টার সুমন। দুদক কার্যালয়ে চিঠি জমা দিয়ে সাংবাদিকদের বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করা উচিত দুদকের। কথা বলবে না কেউ, দুদক আল্লাহ মাহবুব জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না, আরে ভাই একটা কাজ তো করো, এতটা বেতন নিতেছো, খালি এই যে কাজিয়ার ওই যে হিসাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক আসে নাই। আর বড় জিনিস দেখলে দুদক ছুটছে যায়। দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, দুদক নিয়ম অনুযায়ী কাজ করবে। যেই অভিযোগটা আসবে সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কিনা, অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কিনা, নাম্বার 1। নাম্বার 2, কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি ওনারা নিজেরা এক্সামিন করে এটা সত্যতা কতটুকু। যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুগ তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে। র্যাবের মহাপরিচালক থাকার সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র আরও কয়েকজনের সাথে নিষেধাজ্ঞা দেয় সাবেক এই পুলিশ প্রধানকেও। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আসছে বড় মৌসুমের ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার। ধান, গম ও চাল কেনা শুরু হবে 7 মে থেকে। মন্ত্রিপরিষদ সভাপতি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় প্রতি কেজি বড় ধান সংগ্রহে মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা আর গম 34 টাকা। 2023 সালে ধান চালের সংগ্রহ মূল্য ছিল ধান 30 টাকা, সিদ্ধ চাল 44 টাকা আর গম 35 টাকা। 2024 মৌসুমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 লাখ টন ধান, 11 লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল 1 লাখ টন এবং 50,000 টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, চালের বস্তায় দাম উল্লেখ করে এরই মধ্যে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীদের আর সময় দেওয়া হবে না, প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তাপদাহে পুড়ছে দেশ। যশোর, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলার পরিস্থিতি চরমে, আরও তীব্রতার আভাস। সিলেট ও পাবনায় 2 জনের মৃত্যু। ঢাকায় মাসে বৃষ্টির কোনো আভাস নেই। দুদিনের সফরে আজ আসছেন কাতারের আমির। সই হবে 6টি চুক্তি ও 5টি MOU। বাকিতে তেল কেনার প্রস্তাব দেবে বাংলাদেশ। যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় সব করা হবে বলেছেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধোপযোগী প্রশিক্ষণ নেয়ার তাগিদ। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদককে ব্যারিস্টার সুমনের চিঠি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।